আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি মোহাম্মদ রাইসুল ইসলাম রিয়ান, পড়ালেখা করছি চুয়েটের ত্রিপলি ডিপার্টমেন্টে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ, ঢাকা। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপের আজকের দ্বিতীয় লেকচার। কেননা প্রথম লেকচার অলরেডি হয়ে গেছে, যারা দেখো নাই অবশ্যই দেখে নেবে। আচ্ছা, আজকে আমরা কি কি শিখবো? আজকে তোমাদের বইয়ে যে পরিমাপের যন্ত্রপাতি এই টপিকটা আছে, এই টপিকের আগ পর্যন্ত ইনশাল্লাহ আজকে হয়ে যাবে। আজকে আসলে কি কি আছে এই টপিকটার ভেতরে? এখানে আছে তোমার মাত্রা, এখানে আছে পরিমাপের একক, এখানে পরিমাপের এককগুলোর কি আছে, প্রতীক আছে, তারপর গুণিতক আছে, তারপর কি আছে, উপসর্গ আছে। আসলে আজকে যে মাত্রাটা পড়বো, মাত্রাটা কিন্তু এই লেকচারে পড়লেও এই মাত্রাটা তোমার সম্পূর্ণ এসএসসি লাইফ জুড়ে লাগবে। আবার তোমরা ইন্টারমিডিয়েটে যখন উঠবা তখন প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এই মাত্রা একক এগুলোর প্রয়োগ আছে। তাহলে আমরা আজকে এই মাত্রাটা খুব ভালো করে দেখবো যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, চলো আজকের লেকচার শুরু করি। এখানে আমার পরিচয় আরেকবার দেওয়া আছে। আচ্ছা, আজকে টপিকটা হচ্ছে ভৌত রাশি ও তার পরিমাপ। আচ্ছা, রাশি কি? রাশি হচ্ছে এই জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। মানে এই জগতে যা কিছু তুমি পরিমাপ করতে পারবে সেটাই হচ্ছে রাশি। যেমন আমি যদি বলি সময়, সময় পরিমাপ করা যায় না? যায়, কিভাবে যায়? এই যে আমরা বলি 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 1 মিনিট, 10 মিনিট, বলা যায় না? বলা যায়। তাহলে সময় কি পরিমাপ করা যায়? তাহলে সময় একটা রাশি। আবার ভর, 1 কেজি, 2 কেজি, 10 কেজি, 20 কেজি, তাহলে ভর পরিমাপ করা যাচ্ছে না? তাহলে ভর কি? একটা রাশি। আচ্ছা, তারপরে কি বলতে পারি? দৈর্ঘ্য, দৈর্ঘ্য পরিমাপ করা যায়, 1 মিটার, 10 মিটার, 1 কিলোমিটার, তাহলে কি? দৈর্ঘ্য একটা রাশি। আচ্ছা, এখন এখন দেখো, রাশি কিন্তু দুই প্রকার। কি কি? একটা হচ্ছে মৌলিক রাশি, একটা লব্ধ রাশি। মৌলিক রাশি এবং এই যে লব্ধ রাশি। আচ্ছা, মৌলিক রাশি কি? যে সকল রাশি স্বাধীন, অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে, তাদেরকে কি বলে? মৌলিক রাশি বলে। যে অপর কোনো রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে। যেমন আমরা কি বলতে পারি? সেকেন্ড। সেকেন্ড মানে কি বলতেছি? সময়। সময়ের একক কি? সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা যদি বলি 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, 10 মিনিট, আমরা কিন্তু সরাসরি এই সেকেন্ডেই আমরা হিসাব করতেছি। তাহলে এই সময়টা নির্ণয় করতে কিন্তু অন্য কোনো রাশির প্রয়োজন হচ্ছে না। যেমন সময় নির্ণয় করতে কি আমাদের ভরের প্রয়োজন হতেছে? মানে জিনিসটা একটু চিন্তা করো, যে আমরা নির্ণয় করতেছি সময়, সময়টা নির্ণয় করতে তো অন্য কোনো ভর, দৈর্ঘ্য এগুলোর প্রয়োজন হচ্ছে না, শুধু সময় লাগতেছে আর কি। ঠিক আছে না? তাহলে সময় কি? একটা মৌলিক রাশি। তারপরে যৌগিক বা লব্ধ রাশি। মৌলিক রাশির সাহায্যে যে সকল রাশিকে প্রকাশ করা হয়, মৌলিক রাশির সাহায্যে যে সকল রাশিকে প্রকাশ করা হয় তাদেরকে যৌগিক বা লব্ধ রাশি বলে। আমি যদি একটা উদাহরণ দেই, উদাহরণটা কি হতে পারে? আমরা যদি দেখি বেগ, আসলে বেগটা কি? তোমরা যদিও এই জিনিসটা পরবর্তী চ্যাপ্টারে পড়বে, কিন্তু আমি একটু সামান্য ধারণা দেই। বেগ হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে সরণ কি? সরণ একটা দৈর্ঘ্য না? সরণ একটা দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্য একক হচ্ছে মিটার, এম। তারপর সময়, সময়ের একক কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এখান থেকে কি আসতেছে? মিটার সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা দেখো, এইখানে যে এই বেগটা আছে, বেগটাকে প্রকাশ করতে কিন্তু দুইটা রাশির প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং কি? সময়। তাহলে বেগকে নির্ণয় করতে যে দুইটা রাশির প্রয়োজন হচ্ছে, তাহলে বেগ কিন্তু একটা মৌলিক রাশি হতে পারে না। বেগ একটা রাশি, কারণ বেগকে পরিমাপ করা যায় কিভাবে? আমরা বলতে পারি একটা গাড়ির কি বলতে পারি? গতি কি বলতে পারি? যে 50 মিটার পার সেকেন্ড, বা কি বলতে পারি? 50 কিলোমিটার পার আওয়ার, বলি না? দেখবা মোটর সাইকেল বা বিভিন্ন গাড়ির একটা মিটার থাকে, একটা গতির মিটার, যে সেটা কত গতিতে চলতেছে। তাহলে সেই বেগকে অবশ্যই নির্ণয় করা যায়, বেগকে অবশ্যই পরিমাপ করা যায়। বেগকে পরিমাপ করা যায় বলেই বেগ একটা রাশি। কিন্তু বেগ মৌলিক রাশি না যৌগিক রাশি?
বেগ একটা যৌগিক রাশি। কেন যৌগিক রাশি? এই যে বেগকে প্রকাশ করতে লাগে স্মরণ এবং সময়। এখানে স্মরণের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এখান থেকে আসছে মিটার পার সেকেন্ড। এজন্যই বেগ কি একটা যৌগিক রাশি, কেননা বেগকে প্রকাশ করতে দুইটা রাশির প্রয়োজন হচ্ছে। আচ্ছা, পরে যদি যাই, মৌলিক রাশির সংখ্যা কয়টি? 60টি। মৌলিক রাশির সংখ্যা 60টি। আচ্ছা, এখানে দেখো কি আছে। প্রথমে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের প্রতীক কি? এল। এককের প্রতীক হচ্ছে মিটার এবং মাত্রা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দৈর্ঘ্যের মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে বড় হাতের এল। তারপরে কি আছে? ভর। ভর, ভরের এসআই একক কি? কিলোগ্রাম। এবং ভরের মাত্রা কি? দেখো এম, বড় হাতের এম। আচ্ছা, এই যে এল, এল মানে হচ্ছে লেন্থ, লেন্থ থেকে এলটা আসছে। তারপর এম, এম যে আসছে, এম আসছে হচ্ছে মাস থেকে, মাস অর্থ হচ্ছে ভর। তাহলে দেখো ভর, ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম এবং এটার মাত্রা হচ্ছে বড় হাতের এম। তারপরে কি আছে? সময়। তারপরে আছে সময়। সময়ের একক কি? সেকেন্ড। এটার এককের প্রতীক হচ্ছে এই যে ছোট হাতের এস। তারপরে কি আছে? সময়ের মাত্রা হচ্ছে এই যে বড় হাতের টি, দেখছো? আচ্ছা, তারপরে আছে তাপমাত্রা। তাপমাত্রার একক কি? এসআই একক হচ্ছে কেলভিন এবং তাপমাত্রাকে প্রকাশ করা হয় এই যে থিটার মতো, কিন্তু থিটা না আসলে, এই যে এরকম একটা চিহ্ন। তারপরে কি আছে? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে এম্পিয়ার এবং তড়িৎ প্রবাহের মাত্রা কি? এই যে বড় হাতের আই। আচ্ছা, তারপরে কি আছে? দীপন তীব্রতা। দীপন তীব্রতার এসআই একক হচ্ছে ক্যান্ডেলা, এসআই একক হচ্ছে ক্যান্ডেলা এবং এখানে দেখো বড় হাতের যে, এটার হচ্ছে মাত্রা। তারপরে কি আছে? পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণের এসআই একক হচ্ছে মোল এবং এটার মাত্রা কি? বড় হাতের এন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরেরটায় চলে যাই। এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাত্রা কি। আমরা যেহেতু আজকে মাত্রা নিয়ে আলোচনা করব, সেহেতু কোনটার মাত্রা কি এটা আমাদের অবশ্যই জানতে হবে। আচ্ছা, পরেরটায় যদি যাই, এখানে হচ্ছে পরিমাপের একক। আচ্ছা, এই জিনিসটা কি তোমরা এইটা একটু দেখো, এইটা একটু দেখো কি কি আছে। এখানে আছে আলোর বেগ, আছে প্লাঙ্কের ধ্রুবক, আছে কি ইলেকট্রনের চার্জ, তারপর সিজিয়াম 133 পরমাণুর স্পন্দন কম্পাঙ্ক, তারপরে আসছে বোল্টজম্যান ধ্রুবক, অ্যাভোগাড্রোর ধ্রুব এবং বিকিরণ তীব্রতা। এই যে এই 7টি ধ্রুবকের মান নির্দিষ্ট। আচ্ছা, এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট দেখো। আমরা যে কোনো জিনিসকে বলতেছি বা মাপ দিতেছি, স্কেলে বলতেছি এটার ওজন 1 কেজি। 1 কেজি, এতটুক পরিমাণ যে 1 কেজি, এটা কে নির্ধারণ করলো? একটু খেয়াল করো। আবার বলতেছি যে এতটুকু সময় অতিবাহিত হলে এটাকে আমরা বলবো 1 মিনিট। কিন্তু 1 মিনিট যে এতটুকু সময়, এটাকে কে আসলে পরিমাপ করে গেছে বা কোনটা, এটার আদর্শ কি যেটার সাথে আমরা তুলনা করে কোনো কিছু পরিমাপ করতেছি, অর্থাৎ এটার আদর্শ কি, এটা আসলে কোথা থেকে আসছে, এইটা জানতে পারবা এই যে এই মানগুলা থেকে। এই মানগুলা হচ্ছে পরিমাপের এককের মূল। দেখো, আমরা পরের স্লাইডে জানবো ভালোভাবে। আচ্ছা, পরের স্লাইডে যদি যাই, এই যে দেখো সেকেন্ড। সেকেন্ড কিভাবে নির্ণয় করা হয়েছে? 1 সেকেন্ড, এই মানে কতটুকু সময়কে আমরা 1 সেকেন্ড বলবো, সেই 1 সেকেন্ডটা কিভাবে নির্ণয় করা হয়েছে দেখো। সেটা হচ্ছে এই যে সিজিয়াম অর্থাৎ সিএস 133 পরমাণুর, এখানে কত আছে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, একক, দশক, অর্থাৎ 9,192,631,770টি কম্পন সম্পন্ন করতে যে পরিমাণ সময় নেয় সেটি হচ্ছে 1 সেকেন্ড। আচ্ছা, তারপরে কি আছে? মিটার। মিটারকে কিভাবে নির্ণয় করা হয়েছে? এখানে দেখো শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের এই যে এত ভাগের 1 ভাগ সময়কে, সময় আলো যে দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে 1 মিটার। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করে রাখবা, এটা কিন্তু আলোর বেগ।
এই যে এটা যে দেখতেছো না, এটা কিন্তু শূন্য মাধ্যমে আলোর বেগ। এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। অর্থাৎ দেখো, এই যে শূন্য মাধ্যমে 1 সেকেন্ডকে, অর্থাৎ তোমার মিটার এভাবে বের করা হয়েছে যে 1/, আলোর বেগ। আলোর বেগ এই সময়ে, এই যে দেখতেছো না 1/, আলোর বেগ, এই সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা বলতেছি 1 মিটার। তাহলে দেখো আলোর বেগ থেকে আমরা মিটার কতটুকু পর্যন্ত 1 মিটার হবে সেটা নির্ণয় করে ফেললাম। তারপরে কি আছে দেখো, তারপরে আছে কিলোগ্রাম। কিলোগ্রাম কিভাবে নির্ণয় করা হয়েছে, এই যে কিলোগ্রাম, প্লাঙ্কের ধ্রুবককে 6.62607015 into 10⁻34 জুল পার সেকেন্ড দিয়ে ভাগ দিলে যে ভর পাওয়া যায় সেটি হচ্ছে 1 কিলোগ্রাম। এখানে দেখো প্লাঙ্কের ধ্রুবককে এই পরিমাণ দ্বারা ভাগ দিলে যে ভর পাওয়া যায় সেটাকে আমরা বলতেছি কিলোগ্রাম। তাহলে দেখো কিলোগ্রাম নির্ণয়ের জন্য কিন্তু আবার প্লাঙ্কের ধ্রুবক ব্যবহার করা হয়েছে, মানে কোন জিনিস এমনিতেই আসে নাই। একটা আদর্শ বানানোর জন্য যে এতটুকু পরিমাণ হলেই আমরা এটাকে 1 কিলোগ্রাম বলবো, এইটা নির্ণয় করার জন্য দেখো প্লাঙ্কের ধ্রুবক ইউজ করা হয়েছিল। তারপর আছে এম্পিয়ার। এম্পিয়ারকে কি বলা হয়েছে, প্রতি মিনিটে 1/1.6021766634 ইন্টু 10⁻19 সংখ্যক ইলেকট্রনের সমপরিমাণ চার্জ প্রবাহিত হলে সেটি 1 এম্পিয়ার। আচ্ছা, এই যে এই জিনিসটা দেখতেছো না, এই সংখ্যাটা, এটা কি আসলে জানো, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জ, কারণ দুইটা চার্জ সমান এবং বিপরীত, প্রোটনের চার্জ। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হয়েছে, প্রতি সেকেন্ডে 1/, ইলেকট্রনের চার্জ সংখ্যক ইলেকট্রনের সমপরিমাণ চার্জ প্রবাহিত হলে সেটি হচ্ছে 1 এম্পিয়ার। তারপরে কি আছে, তারপরে আছে মোল। যে পরিমাণ বস্তুতে অ্যাভোগাড্রোর ধ্রুব 6.02214076 ইন্টু 10⁻23 সংখ্যক কণা থাকে সেটি হচ্ছে 1 মোল। আচ্ছা, তাহলে কি অ্যাভোগাড্রোর ধ্রুব কি, এটা তোমরা কেমিস্ট্রিতেও পড়বা। অ্যাভোগাড্রোর ধ্রুব হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, এটা হচ্ছে অ্যাভোগাড্রো ধ্রুব। তারপরে কি আছে, তারপরে আছে কেলভিন। কেলভিন কিভাবে আমরা নির্ণয় করছি, যে পরিমাণ তাপমাত্রার পরিবর্তনে তাপ শক্তির 1.380649 ইন্টু 10⁻23 জুল পরিবর্তন হয় সেটি হচ্ছে কেলভিন। আচ্ছা, ক্যান্ডেলা কিভাবে নির্ণয় করা হয়েছে, প্রতি সেকেন্ডে 540 ইন্টু 10⁻23 বার কম্পনরত আলোর উৎস থেকে যদি 1 স্টেরেডিয়ান ঘনকোণে 1 ওয়াটের 683 ভাগ বিকিরণ তীব্রতা পৌঁছায় তাহলে সেই আলোর তীব্রতা হচ্ছে 1 ক্যান্ডেলা। এগুলো কিন্তু আসলে অত ইম্পর্টেন্ট না তোমার জানার জন্য, আসলে যে আমরা যে ইউজ করি যে 1 মিনিট, 10 মিটার, 1 কিলোগ্রাম, এগুলো আসলে এমনিতেই আসে নাই, এগুলো পরিমাপ করে বের করা হয়েছে যে এতটুকু ওজনকে আমরা বলবো 1 কিলো, এতটুকু ভরকে আমরা বলবো 1 কিলোগ্রাম, এতটুকু সময়কে আমরা বলবো কি 1 সেকেন্ড বা 1 মিনিট, এতটুকু দূরত্বকে আমরা বলবো 1 মিটার। এটা আসলে এই জিনিসগুলা থেকে আসছে। এর আগে স্লাইডে যে আমরা দেখছিলাম না যে 7টি ধ্রুবকের মান নির্দিষ্ট, এই 7টি ধ্রুবককে বিভিন্নভাবে ইউজ করে আসলে কি এই যে আমাদের পরিমাপের এককগুলো আছে সেগুলো নির্ণয় করা হয়েছে। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, এই যে পরিমাপের এককগুলো সম্পর্কে বাস্তব ধারণা পাওয়ার জন্য আমরা নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে পারি। আচ্ছা, দেখো কি আছে এখানে, এখানে আছে এই যে স্বাভাবিক উচ্চতার একজন মানুষের মাটি থেকে পেট পর্যন্ত দূরত্ব মোটামুটি 1 মিটার। আসলে এটা একটা ধারণা দেওয়ার জন্য যে 1 মিটার মোটামুটি কতটুকু হতে পারে, সেটা কি বলছে, স্বাভাবিক উচ্চতার একজন মানুষের মাটি থেকে যদি পেট পর্যন্ত আমরা দূরত্ব মাপি সেটা মোটামুটি 1 মিটার হতে পারে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে, 1 লিটার পানির বোতলে
কিংবা 4 গ্লাসে যতটুকু পানি থাকে তার ভর 1 কেজির কাছাকাছি। আচ্ছা, আমরা জানি যে স্বাভাবিক যে গ্লাসগুলা থাকে সেগুলো মোটামুটি কি থাকে, তোমার 250 গ্রামের থাকে। অর্থাৎ দেখবা যে গ্রামে বা কোথাও যদি ওই দুধ পরিমাপ করে সেগুলো কিন্তু গ্লাস দিয়ে করে। কিভাবে গ্লাস দিয়ে করে? সেই গ্লাসগুলা কি হয় আধা কেজির থাকে, না হলে কি তোমার 250 গ্রামের থাকে। ঠিক আছে, তাহলে কি বলতে পারি, 1 লিটার পানির বোতলে কিংবা 4 গ্লাস যদি পানি থাকে সেটাকে আমরা বলতে পারি কি 1 কেজির কাছাকাছি। তারপরে কি 1001, এই 3টি শব্দ বলতে যতটুকু সময় লাগে মোটামুটি 1 সেকেন্ড। মানে তুমি একটু ফ্লুয়েন্টলি বললা যে 1001, এটা বলতে যতটুকু সময় লাগলো সেটা মোটামুটি 1 সেকেন্ড বলা যায়। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে, বলা যেতে পারে 3টা মোবাইল ফোন একসাথে চার্জ করা হলে 1 এম্পিয়ার বিদ্যুৎ ব্যবহৃত হয়। আচ্ছা, বোঝা গেছে যে মোটামুটি 3টা মোবাইল ফোন যদি একসাথে আমরা চার্জ করি তাহলে কি 1 এম্পিয়ার বিদ্যুৎ ব্যবহৃত হয়। এটা একটা মোটামুটি ধারণা, এটা কিন্তু কোনো সময় একটা কি কনস্ট্যান্ট না যে 3টা মোবাইল চার্জ করলে অবশ্যই 1 এম্পিয়ারে বিদ্যুৎ লাগবে, এটা একটা মোটামুটি ধারণা আর কি। ঠিক আছে, তারপরে কি আছে, হাত দিয়ে আমরা যদি কারো জ্বর অনুভব করতে পারি বলা যেতে পারে তার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 1 কেলভিন বেড়েছে। এটা একটা অ্যাজাম্পশন আর কি, যে হাত দিয়ে যদি আমরা কারো জ্বর পরিমাপ করতে পারি আমরা কি বলতে পারি, তার তাপমাত্রা 1 কেলভিন বেড়েছে। আচ্ছা, এখানে যে একটা জিনিস বলা হলো যে 1 কেলভিন বেড়েছে, তোমরা অবশ্যই উপরের ক্লাসে গেলে জানতে পারবা যে 1 কেলভিন বাড়া আর 1 সেলসিয়াস বাড়া একই জিনিস। অর্থাৎ 1 কেলভিন বাড়া আর 1 ডিগ্রি সেলসিয়াস বাড়া একই জিনিস। ডিগ্রি আর কি কেলভিন কিন্তু এক জিনিস না। অর্থাৎ যদি বলি আমি 1 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, এটা কিন্তু হবে 274 কেলভিন। কারণ তোমার কি সেলসিয়াস থেকে কেলভিনে করতে সেলসিয়াসের সাথে 273 যোগ করতে হয়। কিন্তু আমরা যখন বলবো যে 1 কেলভিন বাড়ছে, 1 কেলভিন বাড়া মানে কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস বাড়া। এটা অবশ্যই পরবর্তীতে তোমরা অবশ্যই জানতে পারবা, এটা নিয়ে এত আলোচনা করার এখন দরকার নাই। আচ্ছা, তারপরে আমরা কি আছে দেখি, যে মোলটা অনুভব করে একটু কঠিন বলা যায়। বলা যেতে পারে একটি চামচের 1 চামচ পানিতে মোটামুটি 1 মোল পানির অণু থাকে, 1 কাপ পানিতে প্রায় 10 মোল পানি থাকে। এটা একটা অ্যাজাম্পশন। তারপরে একটা মোমবাতির আলো মোটামুটি 1 ক্যান্ডেলা বলা যায়। অর্থাৎ মোমবাতির আলো, একটা যদি স্বাভাবিক মোমবাতি নেই সেইটার যে আলো সেটাকে আমরা মোটামুটি কি বলতে পারি, 1 ক্যান্ডেলা বলতে পারি। আচ্ছা, এই যে আমরা বলছিলাম যে উপসর্গ এবং গুণিতক জানবো, এখানে চলে আসছে। এইটা অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে, যে পরীক্ষায় কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন আসে, যে এখান থেকে এই একক থেকে এই এককে রূপান্তর, যেমন ডেকা থেকে হেক্টোতে রূপান্তর করলে সেটার অ্যান্সার কি হবে, অপশনে দেওয়া থাকে অনেকগুলো, সেখান থেকে চুজ করতে হয়। তাহলে অবশ্যই এগুলো মনে রাখতে হবে। কিভাবে মুখস্থ করবা, যে ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরাপেটা এক্সা। ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরাপেটা এক্সা। তাহলে দেখো এখানে কি আছে, ডেকা কি 10 টু দি পাওয়ার 1, হেক্টো কি 10 টু দি পাওয়ার 2। আচ্ছা, ডেকা হেক্টো এগুলো শুধু আছে, এগুলো হচ্ছে উপসর্গ। আমি যদি এভাবে লিখি যে এক মিনিট, আমি যদি বলি যে 1 ডেকা মিটার সমান কত মিটার, তখন ডেকার সাথে যখন আমরা মিটার যোগ করে দেব তখন কি হবে, 1 ডেকামিটার সমান, এই যে দেখতেছো কি ডেকা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 1 মানে 10, অর্থাৎ 10 মিটার। আবার যখন এখানে হেক্টো থাকবে, আমি যদি প্রশ্ন করি যে 1 হেক্টোমিটার সমান কত মিটার, এখানে কত আছে দেখো 10 টু দি পাওয়ার 2, অর্থাৎ হেক্টোর সাথে যদি মিটার থাকে তাহলে হেক্টোমিটার সমান 10 টু দি পাওয়ার 2 মিটার। আবার হেক্টোর সাথে যদি সেকেন্ড থাকে, যে 1 হেক্টো সেকেন্ড সমান কত সেকেন্ড, তখন হবে যে 10 টু দি পাওয়ার 2 সেকেন্ড। তারপর যদি কি থাকে 1 হেক্টো
কেজি যদি থাকে যে 1 হেক্টো কেজি সমান কত কেজি, তখন হবে এই যে 10⁻² কেজি। অর্থাৎ এইগুলো হচ্ছে শুধু উপসর্গ। উপসর্গর পরে তুমি যেই এককটাই বসাবা ওইটা সেই এককে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে মুখস্থ করবা? যে ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা পেটা এক্সা। ডেকা হেক্টো কিলো, ডেকা হেক্টো কিলো হচ্ছে 10 এর উপরে 1 করে কি বাড়বে? 1 করে সূচক বাড়বে। যেমন দেখো ডেকার মধ্যে কি 10 এর উপরে পাওয়ার 1 না? 1। তারপর হেক্টোতে 10 এর উপরে পাওয়ার কত? হেক্টোতে 10 এর উপরে পাওয়ার হচ্ছে 2। তারপর কিলো যখন বলতেছি তখন 10 এর উপরে পাওয়ার 3। অর্থাৎ তুমি যদি সিকোয়েন্সিয়ালি তুমি মুখস্থ করো যে ডেকা হেক্টো কিলো, তাহলে তুমি বলতে পারো যে ডেকা হলো 10⁻1, হেক্টো হচ্ছে 10⁻2, কিলো হচ্ছে 10⁻3। তারপরের গুলা কি? তারপরের গুলা সহজ। প্রথমে হচ্ছে 6, তারপরে 3 করে বাড়বে। অর্থাৎ ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা পেটা এক্সা। কি? মেগা গিগা টেরা পেটা এক্সা। মেগায় যদি হয় 10⁶, তাহলে পরেরটায় 10⁶ এর সাথে আরো 3 যোগ হবে। আমি কি বলছি? যে মেগাতে হবে 10⁶, এবং মেগা থেকে পরের গুলায় 3 করে বাড়বে, অর্থাৎ পাওয়ার 3 করে বাড়বে। তাহলে কি মেগা যদি 10⁶ হয়, তাহলে কি গিগা কি 10⁹ হবে না? তাহলে মেগা গিগা টেরা কি হবে? 10⁹ এর সাথে আরো 3 যোগ করো, 10⁻12। তারপর টেরা পেটার উপরে কি হবে? 10⁻12 ছিল আগেরটা, তাহলে এখানে আরো 3 বাড়বে, তাহলে কত হবে? 10⁻15। তারপরে এক্সাতে কি হবে? 10⁻18। এই যে দেখো এখানেও কিন্তু সেম, যে ডেসি, এখানে আমরা বলছি ডেকা, এখানে বলতেছি ডেসি। এটা আমরা এভাবে মুখস্থ করব, ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটো। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে 1 মাইক্রোমিটার, 1 মাইক্রোসেকেন্ড বলি, যে 1 মাইক্রোসেকেন্ড সমান কত সেকেন্ড, তাহলে এখানে আমরা কি বলতে পারি? যে এখানে আছে শুধু মাইক্রোর সাথে যদি সেকেন্ড যুক্ত হয় তাহলে 1 মাইক্রোসেকেন্ড সমান হবে 10⁻⁻6 সেকেন্ড। আবার মাইক্রোর সাথে যদি আমরা মিটার যোগ করি তখন আমরা বলবো কি 10⁻6 মিটার। তাহলে মাইক্রোর সাথে যদি আমরা আবার কি যুক্ত করি? কেজি যুক্ত করি, যে 1 মাইক্রো কেজি সমান কত কেজি, তখন আমরা এই যে বলবো 10⁻6 কেজি। ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসতেছে? 1 মাইক্রোসেকেন্ড সমান কি 10⁻6 সেকেন্ড। তাহলে এটা আমরা মুখস্থ করব কি? ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটো। ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটো। ডেসিতে কি? এর আগেরটা যখন ডেকা ছিল তখন কি ছিল? ডেকাতে হচ্ছে 10⁻1 ছিল, কিন্তু এখানে তো ডেসিতে হচ্ছে 10⁻−1। তাহলে ডেকাতে 10⁻1, কিন্তু ডেসিতে হচ্ছে 10⁻−1। তাহলে একাধারে যদি সিকোয়েন্সিয়াল আমরা বলি ডেসি সেন্টি মিলি, তাহলে ডেসিতে যদি 10⁻−1 হয় তাহলে সেন্টিতে কি হবে? 10⁻2 -1 বাড়বে। তারপর আবার মিলিতে কি হবে? 10⁻3 -1 বাড়বে। আগেটায় যেমন +1 করে বাড়ছে, তিনটায় প্রথম তিনটায় যেমন +1 করে বেড়ে আসছে, আর একটায় হচ্ছে -1 করে বাড়বে। ঠিক আছে? তারপরে 3টা গেল, 3টার পরে কি আসতেছে? মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটো। মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটো, এভাবে মুখস্থ করবা। তাহলে মাইক্রোতে কি? এর আগে ছিল হচ্ছে মেগাতে ছিল 10⁻6, তাহলে মাইক্রোতে কি হবে? 10⁻6। 10⁻6 হলে আগে মেগা থেকে কি হয়েছিল? মেগা থেকে পরেরগুলা 3 করে বাড়ছে, আর এখানে -3 করে বাড়বে, এতটুকুই। তাহলে মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটো, এখানে যদি মাইক্রোতে 10⁻6 হয় তাহলে পরেরটা 10⁻6 এর সাথে আরো -3 যোগ হবে, তাহলে কি হবে? 10⁻9। তারপরে কি আছে? পিকোতে কি হবে? 10⁻12, কারণ ন্যানোতে ছিল 10⁻9। আমি যদি একটু হাইলাইটার দিয়ে দেখাই, যে দেখো এই যে এখানে ছিল 10⁻9, তাহলে পরেরটা কি হয়েছে? 10⁻12, -3 বাড়ছে। তাহলে ফেমটোতে কি হবে? ফেমটোতে আবার হয়েছে 10⁻15। কেন 15 হয়েছে? -3 বাড়ছে এই যে পরেরটা থেকে। তারপরেরটা হচ্ছে 10⁻18, এই যে এটা থেকে আবার -3 বাড়ছে। এভাবে তোমরা মুখস্থ করবা। যে প্রথমটা কি? আমরা যদি চোখ বন্ধ করে বলি যে ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা পেটা এক্সা।
এখানে ডেকাতে হচ্ছে 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 1 হলে প্রথম তিনটায় উপরে পাওয়ার 1 করে বাড়বে, অর্থাৎ ডেকাতে 10 টু দি পাওয়ার 1, হেক্টরতে 10 টু দি পাওয়ার 2, কিলোতে 10 টু দি পাওয়ার 3। তারপরে কি মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, এগুলোর মধ্যে মেগায় হচ্ছে 10 টু দি পাওয়ার 6 এবং পরের গুলো 3 করে বাড়বে। তাহলে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 12, 10 টু দি পাওয়ার 15, 10 টু দি পাওয়ার 18। আচ্ছা, পরেরটা যদি যাই তাহলে আমরা বলবো যে ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেম টু অ্যাটম। এখানেও যে আগে ডেকা ছিল 10 টু দি পাওয়ার 1, এখানে শুধু হবে 10 টু দি পাওয়ার -1। তাহলে 10 টু দি পাওয়ার -1 হলে ডেসি, সেন্টি, মিলি, ডেসিতে যদি 10 টু দি পাওয়ার -1 হয়, সেন্টিতে হবে 10 টু দি পাওয়ার -2, মিলিতে হবে 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, মাইক্রো, মাইক্রোতে কি হবে, আগেরটাই ছিল মেগা, মেগাতে যদি থাকে 10 টু দি পাওয়ার 6, তাহলে এখানে মাইক্রোতে কি হয়ে যাবে 10 টু দি পাওয়ার -6। তাহলে আগের মেগা থেকে নিচের গুলা যখন গেল তখন আমরা 3 করে বাড়াইছি পাওয়ার, এখানে আমরা পাওয়ার বাড়াবো 3 করে, কিন্তু কোন 3, -3 করে। আচ্ছা, মাইক্রোতে যদি 10 টু দি পাওয়ার -6 হয়, ন্যানোতে কি হবে 10 টু দি পাওয়ার -9, -3 বাড়ছে। তারপরে পিকোতে কি হবে 10 টু দি পাওয়ার -12, -3 বাড়ছে। তারপরে ফেমটোতে কি হবে 10 টু দি পাওয়ার -15, এটাতে হবে 10 টু দি পাওয়ার -18। এভাবে মুখস্থ করলে ইনশাল্লাহ কোনোদিনও ভুল হবে না। আচ্ছা, আমরা যদি পরের স্লাইডে যাই, এখানে কি দেখো, মাত্রা, মাত্রা নিয়ে আলোচনা জরুরি। দেখো মাত্রাটা কি, মাত্রাটা হচ্ছে কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর যে সূচক সেটাই হচ্ছে মাত্রা। মাত্রার সমীকরণটা কি দেখি। কোন রাশির মাত্রা নির্ধারণ করে তাকে সমীকরণ আকারে প্রকাশ করলে ওই সমীকরণকে মাত্রা সমীকরণ বলে। আচ্ছা, কি বলা হয়েছে, কোন রাশির মাত্রা নির্ধারণ করে তাকে সমীকরণ আকারে প্রকাশ করলে যে সমীকরণ পাওয়া যায় সেটাই হচ্ছে মাত্রা সমীকরণ। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যেটা আমরা একটু আগেও দেখে আসলাম, ঠিক না? বেগ আমরা একটু আগেও দেখে আসলাম না, বেগ একটু আগেও দেখে আসলাম। সেটা কি, সরণ বাই সময়। বেগ হচ্ছে এই যে সরণ বাই সময়, সরণের মাত্রা হচ্ছে বড় হাতের এল, সময়ের মাত্রা বড় হাতের টি, আর এটা যদি নিচ থেকে উপরে আসে তাহলে জানি আমরা ইনভার্স 1 হয়, তাহলে এল টি ইনভার্স 1। তারপর কি আছে, বেগের মাত্রা। তাহলে বেগের মাত্রাটা কি, এটা তো আমরা মাত্রা হিসেবে যদি আমরা করতে চাই যে মাত্রার সমীকরণ, তখন আমাদের এভাবে লিখতে হবে। অর্থাৎ বেগ যে আছে, বেগের একক কি, ভি, ভি দ্বারা প্রকাশ করি আমরা বেগকে। এটাকে থার্ড ব্র্যাকেটে নিয়ে মাত্রাটাকে থার্ড ব্র্যাকেটে নিতে হয়। অর্থাৎ যখনই আমরা মাত্রার সমীকরণ লিখবো, মাত্রা লিখতে লাগবে না, কিন্তু যখনই আমরা মাত্রার সমীকরণ লিখবো তখন অবশ্যই আমাদের থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। আচ্ছা, পরেরটায় যদি যাই, যে এখানেও দেখো আবার সেই মাত্রা নিয়ে কথাবার্তা আছে। এখানে কি আরেকবার, এই যে আমরা এখানে যেহেতু বেশ কয়েকটা ম্যাথ সলভ করব, সে কারণে আমরা মাত্রাটা আরেকটু রিক্যাপ করি। দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে বড় হাতের এল, ভরের মাত্রা বড় হাতের এম, সময়ের মাত্রা বড় হাতের টি, বৈদ্যুতিক প্রবাহের মাত্রা হচ্ছে বড় হাতের আই, তাপমাত্রার মাত্রা হচ্ছে থিটা, তারপর পদার্থের পরিমাণ হচ্ছে বড় হাতের এম। বড় হাতের এম কোথা থেকে আসছে, মোল, মোল শব্দটা থেকে বড় হাতের এম আসছে। তারপরে আছে দীপন তীব্রতা, সেটা হচ্ছে বড় হাতের জে। আচ্ছা, আমরা যদি শুরু করি তাহলে দেখো ত্বরণের মাত্রা, আমরা এখান থেকে একটা পেজ নেই, যেহেতু এটা 1 নাম্বার, 1 নাম্বারে কি ছিল, ত্বরণের মাত্রা। চলো নির্ণয় করি। 1 নাম্বার ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা। আচ্ছা, ত্বরণ, ত্বরণ বলতে আমরা কি জানি দেখো তো। ত্বরণ, ত্বরণ বলতে জানি আমরা বেগ ডিভাইড বাই সময় না। এটা তোমরা পরের চ্যাপ্টারে অবশ্যই আরো বিস্তারিত জানবা যে ত্বরণ কি, বেগ কি, সরণ কি, কিন্তু এখানে আমরা একটা মোটামুটি ধারণা দেই শুধু মাত্রাটা নির্ণয় করার জন্য। তোমরা এটা মনে রাখো যে ত্বরণ সমান বেগ বাই সময়। আচ্ছা, এর আগে বেগ কি জানছি আমরা, একটু আগে বেগ সম্পর্কে কথা বললাম না, তখন আমরা বলছিলাম যে বেগ হচ্ছে সরণ বাই সময়। বেগ হচ্ছে সরণ বাই সময়, এবং এখানে তো আগে থেকে সময় ছিলই, তাহলে এই যে সময়। আচ্ছা, নিচের সময়টা, এটা তোমরা অবশ্যই আগের ক্লাসে পড়ছো যে নিচের সময়টা যদি এই যে এই সময়, এই সময়টা যদি নিচে আসে তাহলে কি হবে, গুণ হয়ে যাবে না আগের সময়ের সাথে, তাহলে কি হবে সময় স্কয়ার, তারপর উপরে আছে সরণ।
এখন যদি আমরা একক আকারে লিখি যে স্মরণের একক কি মিটার, স্মরণের একক হচ্ছে মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, সময়ের একক হচ্ছে সেকেন্ড, কিন্তু সময়ের উপরে আবার এই যে স্কোয়ার আছে, যে স্কোয়ার দিলাম, তাহলে এখান থেকে কি হলো মিটার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, তাহলে যদি আমরা ত্বরণের মাত্রা লিখি, এটা তো গেলাম একক, এখান থেকে যদি মাত্রা আমরা লিখি যে উপরে ছিল কি, এখানে দেখো উপরে ছিল হচ্ছে এম, অর্থাৎ দূরত্বের একক মিটার, কিন্তু দূরত্বের আবার মাত্রা কি বড় হাতের এম এল না লেন্থ, দূরত্বের মাত্রা হচ্ছে বড় হাতের এল। আবার কি ছিল এখানে সেকেন্ড স্কোয়ার, তাহলে সময়, সময়ের একক কি সময়ের একক সেকেন্ড, আবার সময়ের মাত্রা কি সেটা হচ্ছে বড় হাতের টি, এই যে টি, এবং সেকেন্ড স্কোয়ার ছিল এ কারণে টি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে কি আসতেছে এল টি ইনভার্স 2। এই যে পেয়ে গেলাম আমরা কি পেয়ে গেলাম ত্বরণের মাত্রা। এখানে যদি আমরা মাত্রার সমীকরণটা লিখি তাহলে কি বলবো যে ত্বরণের মাত্রার সমীকরণটা যদি লিখি, ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা, তাহলে একে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম, আর এখানে কি ছিল এল টি ইনভার্স 2, এটাকেও থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম। আচ্ছা, তাহলে যদি আমরা পরেরটায় যাই, তার আগে প্রশ্নটা দেখি, এটা আমরা হয়ে গেল। তারপরে কি আছে বলের মাত্রা, বলের মাত্রা দেখো, বলের মাত্রা, বল, বল সমান আমরা জানি বল সমান কি ভর গুণন ত্বরণ, এটা মনে রাখো, এটা এখন অত বোঝার দরকার নেই, মনে রাখো। তাহলে ভর, ভরের একক কি, ভরের একক কেজি না, কেজি। আর একটু আগে আমরা দেখলাম যে ত্বরণের একক কি পাইছিলাম আমরা, ত্বরণের একক আমরা পাইছিলাম হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখান থেকে কি আসতেছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, এটা তো পাইলাম একক, এটা কি পাইলাম, এটা পাইলাম একক, আমরা চাই মাত্রা, তাহলে মাত্রাটা কি হবে যে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা যদি আমরা মাত্রা নির্ণয় করি তাহলে প্রথম হচ্ছে কেজি, কেজি কি ভরের একক, আবার ভরের মাত্রা কি, ভরের মাত্রা হচ্ছে মাস, এটার এম বড় হাতের এম। তারপরে কি মিটার, মিটার হচ্ছে দূরত্বের একক, তাহলে দূরত্বের মাত্রা হচ্ছে বড় হাতের এল, একটু আগে আমরা দেখলাম। তারপরে কি সেকেন্ড, সময়, সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি, আর উপরে আছে ইনভার্স 2। এই যে দেখো এটাই হচ্ছে আমাদের কি সরি এটাই হচ্ছে আমাদের বলের মাত্রা। আমরা যদি মাত্রার সমীকরণ লিখতে চাই তাহলে বলকে প্রকাশ করা হয় এফ দিয়ে, বড় হাতের এফ। তাহলে যদি আমরা লিখি যে এফ ইজ ইকুয়াল, আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম এম এল টি ইনভার্স 2, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কি ছিল আমাদের শক্তির মাত্রা, শক্তির মাত্রা যদি একটু দেখি, শক্তির মাত্রা, শক্তির মাত্রা আসলে শক্তিটা কি, শক্তি আর কাজ কিন্তু সেম জিনিস। তাহলে শক্তির মাত্রা সমান কাজের মাত্রা। কেন শক্তি আর কাজ একই, তোমার শক্তিটা অবশ্যই পরবর্তীতে কাজে রূপান্তরিত হয়, অর্থাৎ যে পরিমাণ শক্তি খাটাবা, যে পরিমাণ শক্তি কাজ করতেছে সেই পরিমাণ কাজও তুমি পাবা, সেহেতু তোমার শক্তি আর কাজ অবশ্যই পরস্পর সমান শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে। তাহলে শক্তির মাত্রা আর কাজের মাত্রাও সেম। আচ্ছা, এখানে যদি আমরা বলি যে শক্তি, শক্তি জিনিসটা কি, শক্তি আমরা শক্তি ইজ ইকুয়াল টু কাজ ইজ ইকুয়াল কি বলতে পারি, আমরা জানি এটা হচ্ছে বল গুণ সরণ। এটা আমরা একটু লিখি, শক্তি হচ্ছে বল গুণন সরণ। একটু আগে আমরা বলের একক কি পাইলাম, এই যে এখান থেকে দেখো বলের একক কি, আচ্ছা বলের সরাসরি আমরা মাত্রা এখানে বসাইতে পারি, যেহেতু আগের এই যে এই স্লাইডে দেখো বলের মাত্রা পাইছিলাম না আমরা, বলের মাত্রা এখানে আর বের না করে যে সরাসরি বলের মাত্রাটা ইউজ করতে পারি। তাহলে বলের মাত্রা যদি আমরা ইউজ করি, বলের মাত্রা কি পাইছিলাম এম এল টি ইনভার্স 2 ইনটু এই যে সরণ, সরণের মাত্রা কিন্তু সেই আমরা আগেই দেখে আসছি, সরণ কি দূরত্ব না, মানে সরণ কি, সরণ একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য একক কি, দৈর্ঘ্য একক হচ্ছে মিটার এবং মাত্রা হচ্ছে বড় হাতের এল। তাহলে সরণের পরিবর্তে আমরা লিখতে পারি বড় হাতের এল। তাহলে এখান থেকে কি আসতেছে এম এল টি ইনভার্স এম এল স্কোয়ার
টি ইনভার্স 2। এই যে দুইটা এল এর কারণে স্কোয়ার আর টি ইনভার্স 2। তাহলে কাজকে আমরা প্রকাশ করতে পারি ডাব্লিউ দ্বারা। এটার যদি আমরা একটা কি মাত্রার সমীকরণ লিখি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল বা এনার্জি শক্তির মাত্রাও যেহেতু সেম, ই ইজ ইকুয়াল কি লিখতে পারি, এই যে থার্ড ব্র্যাকেট এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ঠিক আছে, আচ্ছা এটাও হয়ে গেল। তারপরে কি ছিল আমাদের ক্ষমতার মাত্রাও কিন্তু একদমই সহজ। যেমন ক্ষমতা কি জানো? ক্ষমতা সমান হচ্ছে কাজ বাই সময়। তাহলে একটু আগে কাজের মাত্রা আমরা পাইলাম না, কাজের মাত্রা কি পাইছি, এই যে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 পাইলাম না, এম এল স্কোয়ার টি ইনভার্স 2 পাইছি। কিন্তু আবার নিচে সময় হচ্ছে টি, তাহলে এখান থেকে ভাগ দিলে কি আসতেছে, এম এল স্কোয়ার টি ইনভার্স 3। অর্থাৎ টি ইনভার্স 2 ছিল, নিচের থেকে যদি একটা টি উপরে যায় তাহলে আবার ইনভার্স 1। তাহলে দুইটা যদি গুণ আকারে থাকে তাহলে কি হয়, তোমার উপরের যে ঘাতগুলা যোগ হয়ে যায় না, তাহলে -2 আর -1 যোগ করলে কি -3 হয়। তাহলে এখান থেকে আমরা -3 পাইলাম। তাহলে যদি ক্ষমতাকে প্রকাশ করা পি দ্বারা, এটার যদি একটা মাত্রা সমীকরণ লিখতে চাই, এই যে থার্ড ব্র্যাকেটে দিলাম, এখান থেকে আমরা লিখতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমার এমসিকিউ তো অবশ্যই এগুলো আসবে। আবার তোমার কি আসতে পারে, তোমার কতে আসতে পারে, সৃজনশীলের খতে আসতে পারে যে এটা নির্ণয় করো, এটার মাত্রা সমীকরণ নির্ণয় করো, হাবিজাবি অনেক কিছুই আসতে পারে। তাহলে এই মাত্রাগুলো অনেক ইম্পর্টেন্ট। আর কি আছে, আর কি করা যায় দেখি। টর্কের মাত্রাটা একটু দেখায় দেব, তারপর তোমাদের হোমওয়ার্কও থাকবে একটা জিনিস। আচ্ছা, টর্কের মাত্রা তোমরা মনে রাখবা যে টর্কের মাত্রা আর কাজের মাত্রা সেম। এটা তোমাদের এমসিকিউতে চলে আসতে পারে, মানে টর্কের মাত্রা কোনটা। তাহলে কাজের মাত্রা তোমাদের জানা থাকলে টর্কের মাত্রা তো সেটাই, কিন্তু টর্ক সম্পর্কে যেহেতু তোমাদের কোনো আইডিয়া নাই, তাহলে এটা সম্পর্কে অত গভীরে যাওয়ার দরকার নেই। তাহলে টর্কের মাত্রা কাজের মাত্রা সেম। তাহলে টর্কের মাত্রা কি হবে, কাজের মাত্রা ছিল এম এল স্কোয়ার টি ইনভার্স 2, সেহেতু টর্কের মাত্রা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তারপরে দেখো আসলে অভিকর্ষ ত্বরণের মাত্রা। তাহলে অভিকর্ষজ ত্বরণ, এটাও তো একটা ত্বরণ না? অভিকর্ষজ ত্বরণও যেহেতু একটা ত্বরণ, সেহেতু অভিকর্ষজ ত্বরণের মাত্রাও হবে ত্বরণের মাত্রার সমান। সেহেতু অভিকর্ষ ত্বরণের মাত্রা কি হবে, ত্বরণের মাত্রা আমরা আগে পাইছিলাম এল টি ইনভার্স 2, সেহেতু অভিকর্ষ ত্বরণের মাত্রা হবে এল টি ইনভার্স 2। আচ্ছা, আর কি করা যায়, এখানে এই দুইটা তোমাদের দিয়ে দিলাম। যাও, এই যে মহাকর্ষ ধ্রুবকের মাত্রা আর তড়িৎ চালক শক্তির মাত্রা, এই দুটো তোমরা একটু চেষ্টা করবে, না পারলে ইনশাল্লাহ আমরা পরের লেকচার শুরু করার আগে এই দুটো আমরা সলভ করে তারপর লেকচার শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে যদি আমরা যাই আর কি কি আছে দেখি। এই যে এখানে দেখো কি আছে, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে মাত্রা সমীকরণের সাহায্যে সত্যতা যাচাই করো। এই জায়গায় আসলে কি করতে হয় দেখো, এই জায়গায় হচ্ছে আমরা যে ডান পক্ষ বাম পক্ষ করে বিভিন্ন ম্যাথ করছি না, এখানেও হচ্ছে বাম পক্ষের যে মাত্রা আর ডান পক্ষের মাত্রা সমান দেখাইতে হয়। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে মাত্রা সমীকরণের সাহায্যে এটা সত্যতা যাচাই হলো, কারণ ডান পক্ষের মাত্রা আর বাম পক্ষের মাত্রা যেহেতু সেম। আচ্ছা, আমরা যদি আগে বাম পক্ষ নেই, লেফট হ্যান্ড সাইড লিখি আমরা, বাম পক্ষে কি আছে ভি এর মাত্রা কি, ভি কি বেগ না, বেগের মাত্রা আমরা একটু আগে কি দেখলাম, এল টি ইনভার্স 1। বেগের একক কি, বেগের একক মিটার সেকেন্ড ইনভার্স 1 না? তাহলে মিটারের আমরা কি জানি মাত্রা হচ্ছে এল, সেকেন্ডের মাত্রা হচ্ছে টি, তাহলে কি এল টি ইনভার্স 1। তাহলে এখান থেকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে যাই, রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে দেখো, ইউ প্লাস এটি। ইউ কি একটা বেগ না, আদি বেগ।
তাহলে সেটা আদি বেগ হোক শেষ বেগ হোক, সেটা তো একটা বেগ, বেগের মাত্রা যা আছে তাই থাকবে, অর্থাৎ বেগের মাত্রা কি lt ইনভার্স 1 প্লাস এখানে আছে এ কি ত্বরণ, আমরা কয়েকটা স্লাইড আগে তো ত্বরণের মাত্রা বের করলাম, সেটা কি বের করছিলাম lt ইনভার্স 2 বের করছিলাম। আচ্ছা ইনটু আছে, ইনটু কি আছে, ইনটু আছে হচ্ছে আমাদের সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি, এখান থেকে কি আসতেছে দেখো lt ইনভার্স 1 প্লাস এখান থেকে আসতেছে lt ইনভার্স 1। আচ্ছা পরের স্লাইডে যদি আমরা যাই, এখানে দেখো তাহলে কি আসতেছে lt ইনভার্স 1 প্লাস lt ইনভার্স 1, অর্থাৎ দুটো সেম মাত্রা। তোমাদের আমি বলি, যদি তুমি 1 কিলোমিটার আর 1 কিলোমিটার দুইটা 1 কিলোমিটার যোগ করো তাহলে কি হবে 2 কিলোমিটার। 2 কিলোমিটার কিন্তু কখনোই 2 সেকেন্ড হয়ে যাবে না। মানে আমি কি বলতে চাচ্ছি দেখো 1 কিলোমিটার যোগ 1 কিলোমিটার সমান 2 সেকেন্ড, এটা কি সঠিক না? 1 কিলোমিটার যোগ 1 কিলোমিটার সমান 2 কিলোমিটার। এ কারণে সমান এককের যখন দুইটা কিছু যোগ করো ওই এককেরই অন্য কোনো মানওয়ালা যে কোনো একটা পদ পাওয়া যায়, ঠিক না? মানে সমান একক যদি সমান থাকে এরকম দুইটা জিনিস যদি যোগ করো তাহলে সেম এককেরই অন্য একটা জিনিস পাওয়া যায়, অন্য একটা মানের জিনিস পাওয়া যায়। তাহলে দুইটা যদি সেম মাত্রার জিনিস আমরা যোগ করি তাহলে আরেকটা সেম মাত্রার জিনিস পাবো না? এখানে আমি অন্য কালার দিয়ে দেই, যে একই মাত্রা দুইটাতে দুইটা একই মাত্রার জিনিস যদি যোগ করি আবার এই মাত্রারই আরেকটা জিনিস পাবো, অর্থাৎ অন্য একটা মানের জিনিস পাবো, কিন্তু মাত্রা তো সেম থাকবে। আমরা তো মানটা এখানে কনসিডার করতেছি না, আমরা কনসিডার করতেছি শুধু মাত্রা। তাহলে মাত্রা যেহেতু সেম থাকবে মাত্রাও থাকবে lt ইনভার্স 1। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, কারণ লেফট হ্যান্ড সাইডেও ছিল কি lt ইনভার্স 1, রাইট হ্যান্ড সাইডেও আমরা পাইলাম lt ইনভার্স 1। তাহলে কি করতে বলছিল সত্যতা যাচাই করতে বলছিল, তাহলে কি লিখতে পারি সত্যতা যাচাই করা হলো। এটা কিন্তু তোমাদের খ অর্থাৎ অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট আছে অনেক, ঠিক আছে? আচ্ছা তারপরে কি ছিল, এটা তো হইলো, তারপরে ছিল যে s is equal to ut plus half at square। আচ্ছা আমাদের আর কি কি আছে দেখি, আমরা এখান থেকে আর একটা করি, এখান থেকে যদি আমরা এই দ্বিতীয়টা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেই, আমরা পরবর্তী স্লাইডে এটা করে দেব। তারপরে কি আছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এইটা যদি আমরা একটু করি তাহলে কি আসবে দেখো, এটা হচ্ছে 3 নাম্বারে কি ছিল ভি স্কয়ার প্লাস না সরি ভি স্কয়ার ইজ ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। আচ্ছা এখান থেকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড নেই, লেফট হ্যান্ড সাইড সমান কি আছে ভি স্কয়ার, তাহলে ভি এর মাত্রা কি lt ইনভার্স 1, বেগের মাত্রা lt ইনভার্স 1, এইটার উপরে দেখো আবার স্কয়ার আছে, স্কয়ার দিলে কি হবে l স্কয়ার t ইনভার্স 2, ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা এটা তো হলো লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড যদি আমরা দেই, রাইট হ্যান্ড সাইডে কি ছিল ইউ স্কয়ার প্লাস 2as, ইউ স্কয়ার, ইউ কি ইউ হচ্ছে একটা বেগ, তাহলে ইউ যদি স্কয়ার করি তাহলে কি lt ইনভার্স 1, এটাকে স্কয়ার করতে হবে না, এটাকে স্কয়ার করতে হবে প্লাস 2 ইনটু a কি ত্বরণের মাত্রা আমরা এতক্ষণ ধরে কি দেখলাম lt ইনভার্স 2 ইনটু যে s কি s হচ্ছে সরণ না, তাহলে সরণের মাত্রা কি l। আচ্ছা এখান থেকে যদি আমরা স্কয়ার করে দেই তাহলে l স্কয়ার t ইনভার্স 2 প্লাস 2 l স্কয়ার t ইনভার্স 2। আচ্ছা দেখো এখানে ওই আরেকটা কালার এই যে এখানে l স্কয়ার t ইনভার্স 2, এখানেও আছে l স্কয়ার t ইনভার্স 2, l স্কয়ার t ইনভার্স 2 আর দুইটা l স্কয়ার t ইনভার্স 2, তাহলে একটা l স্কয়ার t ইনভার্স 2 আর দুইটা l স্কয়ার t ইনভার্স 2 যদি আমরা যোগ করি তাহলে কি হবে তিনটা l স্কয়ার t ইনভার্স 2 হবে না? মানে যাই আমরা যোগ করি সমান মাত্রার যেহেতু, তাহলে যেটা দুইটা যোগ করলে অবশ্যই এই মাত্রারই অন্য মানের কোনো কিছু পাওয়া যাবে, তাহলে মাত্রাটা তো সেম থাকবে, আমরা তো কনসিডার করতেছি শুধু মাত্রা, তাহলে কি হবে এটার মাত্রা হবে l স্কয়ার t ইনভার্স 2। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান
রাইট হ্যান্ড সাইড। এখানেও কি হয়ে গেল, সত্যতা যাচাই করা হলো। আচ্ছা, এই স্লাইডে যদি আমরা আসি তাহলে কি আছে, এই ম্যাথটার দিকে আমরা যদি একটু তাকাই, এখানে আছে একটি গাড়ি টি সময় অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল এফ প্লাস এ টি কিউব হলে এর মাত্রা নির্ণয় করো। আচ্ছা, এখানে এ কিন্তু আমরা ত্বরণ বলতে পারবো না। কি জন্য ত্বরণ বলতে পারবো না বলো, এর মাত্রা নির্ণয় করতে বলছে, অর্থাৎ এ এখানে একটা কি চলক, অর্থাৎ এর মাত্রাই নির্ণয় করতে হবে। তাহলে এ কে একটা ধ্রুবক, অর্থাৎ ত্বরণ ধরে আমরা এটার মানে মাত্রা সরাসরি বলে দিতে পারবো না, কারণ এর মাত্রাই নির্ণয় করতে বলছে। তাই এটার মাত্রা আমরা মুখস্থ বলে দিতে পারবো না, এটা নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করলে এ এর মাত্রা এটা ত্বরণের মাত্রার সমানও হতে পারে, না হতে পারে। মানে ঠিক আছে, যে এখানে যে এ আছে এটা ত্বরণ, এটা আমরা বলতে পারবো না, কারণ এ এর আমাদের মাত্রাই নির্ণয় করতে বলছে। মাত্রা নির্ণয় করার পরে যদি দেখি এটা ত্বরণের মাত্রার সাথে মিলে গেছে তাহলে মিলে গেল, যদি না মিলে যায় তাহলে কোনো সমস্যা নেই, কারণ এ একটা চলক, এর যে কোনো মাত্রা আসতে পারে। আচ্ছা চলো আমরা ম্যাথটা করি। এখানে কি দেওয়া আছে, এস ইজ ইকুয়াল 5 প্লাস এ টি কিউব। বা যেহেতু এ এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এ কে এক সাইডে নেই আর বাকিগুলো অন্য সাইডে দেই। এ টি কিউব ইজ ইকুয়াল এস মাইনাস 5। তাহলে এ এক পাশে রাখি, তাহলে এস মাইনাস 5 ডিভাইড বাই টি কিউব। তাহলে দেখো এই যে এই জিনিসটা যা আছে এটার মাত্রাই হবে এ এর মাত্রা। এই যে মাত্রা সমীকরণ আমরা লিখলাম যে এ যে আছে এটার মাত্রা কি হবে, এর মাত্রাই হবে এই জিনিসটার মাত্রা, কারণ এ ইজ ইকুয়াল এই জিনিসটা, তাহলে এ এর মাত্রা হবে এই জিনিসটার মাত্রা। আচ্ছা, এই জিনিসটার মাত্রা কি বের হয় আমরা দেখি। এস মাইনাস 5 একটা দৈর্ঘ্য বা একটা দূরত্ব না। মনে করে এস এর মান হচ্ছে 10, এখান থেকে 5 বাদ দিলে কত থাকে, 5 মিটার। মানে কি 5 মিটার হোক বা সেন্টিমিটার হোক, 5 মিটার বা সেন্টিমিটার হোক, এটা তো একটা দূরত্ব বা দৈর্ঘ্য। আমরা জানি এইটার মাত্রা কি হয়, বড় হাতের এল। তাহলে এস যে কোনো কিছু হইতে পারে, মানে যে কোনো দূরত্ব হইতে পারে। এখান থেকে আমরা আরেকটা দূরত্বকে বাদ দিলাম, তাহলে অবশ্যই আরেকটা নতুন দূরত্বই পাওয়া যাবে। মানে এই যে আমরা এর আগে কি দেখছিলাম, যে সমান মাত্রার দুইটা যদি আমরা যোগ করি তাহলে সেই মাত্রারই অপর মানের অন্য কিছু পাওয়া যায়। কিন্তু এখানে তো সেম মাত্রা দুইটা বিয়োগ করছি, বিয়োগ করলে অবশ্যই সেম মাত্রার অন্য কিছু পাওয়া যাবে। তাহলে এটা কি, এটা হচ্ছে এল। আর এখানে ছিল টি কিউ, টি হচ্ছে সময়, তাহলে সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি কিউ। এই যে তাহলে এখান থেকে কি আসতেছে, যে মাত্রার সমীকরণ যেহেতু লিখতেছি এল টি ইনভার্স 3। ঠিক আছে, দেখো তাহলে দেখো এই যে এইটা হচ্ছে এ এর মাত্রা। তাহলে দেখো এর মাত্রা কি ত্বরণের মাত্রা সমান হয়েছে, ত্বরণের মাত্রা কি জানি আমরা এল টি ইনভার্স 2, কিন্তু এটা আসছে এল টি ইনভার্স 3। তাহলে আমরা এরকম যদি থাকে সরাসরি এটাকে ত্বরণের মাত্রা বলে এল টি ইনভার্স 2 লিখে দিতে পারবো না, কারণ এটাই আমাদের নির্ণয় করতে বলছে। এখানে এল টি ইনভার্স 2 আসতে পারে, অন্য কিছু আসতে পারে, সেটা আমাদের বের করে নিতে হবে। আচ্ছা, তারপরে আমার মনে হয় এই একটা তোমাদের করে দেওয়া প্রয়োজনীয়, 2 নাম্বারটাও আমরা একটু করি। চলো 2 নাম্বারটাও করি, সমস্যা নাই। এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে 2 নাম্বার এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখান থেকে কি লেফট হ্যান্ড সাইড কি এস কি একটা দূরত্ব বা একটা দৈর্ঘ্য, এটার তোমার মাত্রা কি হবে, মাত্রা জানি আমরা এল, বড় হাতের এল। আচ্ছা, তারপর যদি রাইট হ্যান্ড সাইড আমরা দেখি, রাইট হ্যান্ড সাইড হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে ইউ এর মাত্রা কি হচ্ছে আদি বেগ, বেগের মাত্রা আমরা জানি এল টি ইনভার্স 1 ইন্টু টি হচ্ছে সময়, সময়ের মাত্রা কি বড় হাতের টি, প্লাস হাফ ইন্টু এ হচ্ছে ত্বরণ, ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2, এটা আমরা অনেকবার দেখলাম। তারপরে কি সময় স্কোয়ার টি স্কোয়ার। আচ্ছা দেখো এখানে সময় টাইম ইনভার্স 1 টি ইনভার্স 1, এখানে আরেকটা টি, দুটো যদি যোগ করি তাহলে টি টু দি পাওয়ার 0 হয়, আর টি টু দি পাওয়ার 0
এল টু দি পাওয়ার 0 সমান টি টু দি পাওয়ার 0 সমান কি বলতে পারি আমরা এম টু দি পাওয়ার 0 সবগুলোর মানে হচ্ছে 1। অর্থাৎ কোনো কিছুর উপরে যদি পাওয়ার শূন্য থাকে তাহলে সেটার মান হয়ে যায় 1। তাহলে এল ইন্টু 1, কারণ টি টু দি পাওয়ার -1 প্লাস 1, তাহলে কত হয় টি টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস হাফ ইন্টু এল তো থাকবে ইন্টু টি টু দি পাওয়ার, এই যে দেখো -2 আর +2 যোগ করলে 0, টি টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0 এর মান কত একবারে যদি আমরা লিখে দেই টি টু দি পাওয়ার 0 এর মান হবে 1। তাহলে এখান থেকে কি আসতেছে এল প্লাস হাফ এল। তাহলে একটা এল এর সাথে আরেকটা যদি হাফ এল যুক্ত করো অবশ্যই মাত্রা সেম থাকবে কিন্তু মান চেঞ্জ হতে পারে, তাহলে মাত্রা সেম। সুতরাং এখান থেকে কি পাইলাম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে কি বলতে পারি সত্যতা যাচাই করা হলো। তাহলে তিনটা সমীকরণ যে আমরা লিখছিলাম মাত্রা সমীকরণের সাহায্যে আমরা দেখলাম সবগুলা সমীকরণই সঠিক। আচ্ছা, কয়েকটা এমসিকিউ আছে, চলো এমসিকিউ গুলো সলভ করি। এখানে কি বলছে ভৌত জগতের রাশির সংখ্যা কয়টি? 3টি, 7টি, 21টি? 7টি কিন্তু হবে না, অনেকে কিন্তু 7টি দাগায় দেবে। 7টি কেন দাগাবে? এখানে কিন্তু মৌলিক রাশির সংখ্যা কয়টি এটা বলা হয়নি। মৌলিক রাশির সংখ্যা 7টি, কিন্তু রাশির সংখ্যা কয়টি? অগণিত, অসংখ্য। তাহলে আমরা কি বলতে পারি এটা হচ্ছে অসংখ্য। তারপরে যদি যাই নিচের কোনটি মৌলিক রাশি? মৌলিক রাশি বল, বল মৌলিক রাশি না, যৌগিক রাশি। সময় দেখতেছি, বেগ, বেগ কি যৌগিক রাশি না, কারণ এখানে সময় এবং সরণ দুইটাই লাগে। আয়তন, আয়তন হচ্ছে একটা যৌগিক রাশি, কারণ আয়তন কি একটা কোনো এটার মাত্রা নাই বা একটা একক নাই। অর্থাৎ আয়তন লিখতে আমরা কি মিটার কিউব ইউজ করি না, এখানে 3টা মিটার গুণ করতে হইতেছে, অর্থাৎ এটাও একটা লব্ধ রাশি। তাহলে আমরা কি বলতে পারি যে নিচের কোনটি মৌলিক রাশি? মৌলিক রাশি বলতে পারি আমরা সময়। তারপরে হচ্ছে নিচের কোনটি লব্ধ রাশি? লব্ধ রাশি দৈর্ঘ্য, দৈর্ঘ্য লব্ধ রাশি না, দৈর্ঘ্য লব্ধ রাশি না। ভর না, ভর লব্ধ রাশি না। সময়, সময় লব্ধ রাশি না, লব্ধ রাশি হচ্ছে বল, কারণ বল প্রকাশ করতে একাধিক এককের প্রয়োজন হয়। তারপরে আছে আমাদের এসআই এককে তাপমাত্রার একক কোনটি? এসআই এককে তাপমাত্রা একক সেন্টিগ্রেড না, জুল না, ক্যালোরি না, এটা হচ্ছে আমাদের কেলভিন। আচ্ছা, তারপরে হচ্ছে ঘনকোণের একক কোনটি? এটা অবশ্যই মনে রাখবে, এটা আসতেই পারে, সেটা হচ্ছে স্টেরেডিয়ান। ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, ডিগ্রিও হবে না, মোলও হবে না, ক্যান্ডেলাও হবে না। আচ্ছা, তাহলে নিচের কোনটি মৌলিক একক? নিউটন মৌলিক একক না, কারণ নিউটন কার একক? বলের একক। বল কি মৌলিক রাশি? না, তাহলে নিউটনও মৌলিক একক হবে না। জুল, জুল মৌলিক একক না, কারণ জুল হচ্ছে কাজ বা শক্তি এগুলার একক। কাজ বা শক্তি এগুলো কি মৌলিক রাশি? না, এগুলো হচ্ছে লব্ধ রাশি। প্যাসকেল, প্যাসকেল হচ্ছে চাপ, চাপের একক। চাপও কি মৌলিক রাশি? না, তাহলে কি হবে একমাত্র এই যে কে মানে কেলভিন, তাপমাত্রার একক, এটাই একমাত্র মৌলিক রাশি। তারপরে কি আছে 1 পেটামিটার সমান কত মিটার? যে তোমাদের কি হিসাব করেছিলাম যে ডেকা, হেক্টো, কিলো, এই তিনটার মধ্যে প্রথমে 10⁻1 হবে, আর এই তিনটায় সিকোয়েন্সিয়ালি তোমার কি সিকোয়েন্সিয়ালি হচ্ছে 1 করে বাড়বে পাওয়ার। তাহলে 10⁻1, 10⁻2, 10⁻3, তাহলে ডেকা, হেক্টো, কিলো। তারপরে যে আসতেছে মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। তাহলে পেটা কি 4 নম্বরে আসতেছে। আর এটা হিসাব করার সিস্টেম কি বলছিলাম, মেগায় হচ্ছে 10⁶ এবং পরের গুলায় 3 করে বাড়বে। অর্থাৎ পাওয়ার যে প্রথমে আছে মেগায় 10⁶, পরের গুলায় একটার পর একটা এটা 3 করে বাড়তে থাকবে, অর্থাৎ পাওয়ার 3 করে বাড়তে থাকবে। তাহলে মেগা, গিগা, টেরা, পেটা, পেটা কি 4 নম্বরে, তাহলে 10⁶, 10⁹ কি হচ্ছে আবার বলি 10⁶, 10⁹, 10⁻12, 10⁻15, তাহলে এটার অ্যান্সার হবে 10⁻15। তারপর হচ্ছে নিচের কোনটি ন্যানো সেকেন্ড? ন্যানো কি বলছিলাম, এই যে আমরা যদি মাইনাসটা চিন্তা করি তাহলে ডেসি, সেন্টিমিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো। এখানে ডেসি, সেন্টিমিলি, ডেসিতে 10⁻1 আর পরের দুইটায় -1 করে বাড়বে, অর্থাৎ 10⁻1, -2, -3। তাহলে কি ডেসি, সেন্টিমিলি। মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো। তাহলে মাইক্রোতে কি 10⁻6 এবং পরের গুলায় -3 করে বাড়বে।
তাহলে এটা যদি দেখি মাইক্রো ন্যানো অর্থাৎ 2 নম্বরে আছে, তাহলে এটা হলো 10⁻⁻6, তারপর একটা হবে 10⁻⁹, তাহলে অ্যান্সার হচ্ছে 10⁻⁹। তারপরে হচ্ছে আয়তনের মাত্রা কোনটি? আয়তনের মাত্রা দেখো, আয়তনের মাত্রা এই যে m³ অর্থাৎ মিটার কিউব, এটা কিন্তু একক মাত্রা না। এই যে ভি, ভি কি মাত্রা? না, আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু ভি মাত্রা না। এল, এল তো আয়তনের মাত্রা না, এল হচ্ছে একটা দৈর্ঘ্যের মাত্রা আমরা বলতে পারি, কিন্তু এটা হবে l³, কেননা আয়তন জানি আমরা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, মানে এল ইন্টু এল ইন্টু এল, তাহলে এখান থেকে আসতেছে l³। আচ্ছা, পরেরটা হচ্ছে এককের গুণিতকের ক্ষেত্রে কোনটি সঠিক? এই যে এখানে কি বলা হয়েছে, এখানে হচ্ছে টেরা ইজ গ্রেটার দেন পিকো। আমরা যদি হিসাব করি যে মেগা গিগা টেরা পেটা এক্সা, মেগা গিগা টেরা পেটা, তাহলে টেরা মেগা গিগা টেরা 3 নম্বরে আছে, তাহলে 10⁶, 10⁹, 10⁻12, তাহলে টেরা হচ্ছে 10⁻12। আর পিকো কত? ডেসি সেন্টিমিলি মাইক্রো ন্যানো পিকো, অর্থাৎ মাইক্রো 10⁻⁻6, ন্যানো হচ্ছে 10⁻⁹, পিকো হচ্ছে 10⁻12, তাহলে পিকো হচ্ছে 10⁻12, এইটাই সঠিক, কারণ 10⁻12 ইজ গ্রেটার দেন 10⁻12 অবশ্যই। তারপর এটা যদি দেখি গিগা ইজ গ্রেটার দেন টেরা, মেগা গিগা টেরা উপরের দিকে আস্তে আস্তে বাড়তেছে, তাহলে মেগা গিগা, গিগা হচ্ছে 2 নম্বরে, টেরা হচ্ছে 3 নম্বরে, তাহলে গিগা যেহেতু 2 নম্বরে, টেরা যেহেতু 3 নম্বরে, টেরা অবশ্যই বড়, গিগা অবশ্যই কম, তাহলে এটা সঠিক নয়। তাহলে গিগা ইজ লেস দেন মেগা, অর্থাৎ মেগা ইজ গ্রেটার দেন গিগা। মেগা গিগা, মেগা যেহেতু নিচে, গিগা যেহেতু উপরে, মেগা অবশ্যই ছোট, গিগা অবশ্যই বড়, তাহলে এটাও সঠিক নয়। তারপর এক্সা ইজ লেস দেন এটো, মেগা গিগা টেরা পেটা এক্সা, তাহলে এক্সা কি? মেগা গিগা, অর্থাৎ 10⁶, 10⁹, 10⁻12, 10⁻15, 10⁻18, তাহলে এক্সা হচ্ছে 10⁻18। আবার ডেসি সেন্টিমিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটো, এটা হচ্ছে 10⁻⁻18, তাহলে এইটা অবশ্যই বড়, এটা অবশ্যই ছোট, তাহলে এটাও ভুল। আচ্ছা আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাসে আমরা অনেক কিছু জানলাম, অনেকগুলো প্র্যাকটিস করলাম। ইনশাল্লাহ এতটুকু তোমরা যদি পড়তে পারো, এই মাত্রা, উপসর্গ, গুণিতক, তোমার যে পরিমাপের যন্ত্রপাতি, এই টপিকটা রাখ পর্যন্ত ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। ইনশাল্লাহ সবাই 1 নম্বর লেকচারটাও দেখবে, এই লেকচারটাও দেখবে, আরেকটা লেকচার আসবে এই অধ্যায়ের, ইনশাল্লাহ তোমরা এই অধ্যায়টা ভালো পারবে ইনশাল্লাহ। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।